সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিলা ও মাটি। এই চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে খনিজ কী, শিলা কী এবং মাটি কী, এবং পরবর্তী পয়েন্টগুলো অনুযায়ী আমি করব। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে খনিজ কী। দেখো, শিলার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদান তাই হলো খনিজ। প্রাকৃতিকভাবে তৈরি এক বা একাধিক মৌলিক উপাদানে গঠিত অজৈব পদার্থ, একে বলা হচ্ছে খনিজ। সুতরাং খনিজ হচ্ছে শিলার খুব ক্ষুদ্র একটি উপাদান। খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের সিস, ফিটকিরি, এগুলো সব কিন্তু খনিজ পদার্থ। এরপর আসছে শিলা কী। শিলা কাকে বলে না, বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ পদার্থকে বলা হয় শিলা। পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ রয়েছে সেই কঠিন আবরণের উপাদানে গঠিত সেগুলোকেই বলা হচ্ছে শিলা। প্রধান শিলা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এবারে আগ্নেয় শিলার অন্তর্গত গ্রানাইট, ব্যাসাল্ট, পাললিক শিলার অন্তর্গত কাদা পাথর, চুনা পাথর এবং রূপান্তরিত শিলার অন্তর্গত নিস, মার্বেল পাথর ইত্যাদি। শিলা শ্রেণীবিভাগ তোমরা দেখতে পাচ্ছ। উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হচ্ছে: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণ দেওয়া আছে গ্রানাইট, ব্যাসাল্ট। পাললিক শিলার ক্ষেত্রে বেলে পাথর, চুনা পাথর। রূপান্তরিত শিলার ক্ষেত্রে মার্বেল, স্লেট প্রভৃতি। সুদীর্ঘ কাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক এবং জৈবনিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ জৈব পদার্থ যুক্ত হয়ে যে শিথিল, নমনীয়, পাতলা স্তর গঠন করে, যার উপর সমগ্র জীবকুল বসবাস করে, তাকে বলা হয় মৃত্তিকা বা মাটি। তাহলে এই যে মৃত্তিকার উপরে আমরা সবাই অবস্থান করছি। মৃত্তিকা হচ্ছে আমাদের জীবনের ধারক এবং বাহক। এরপরে আমি শিলার বিভাজনে আসছি। প্রধান শিলা হচ্ছে আগ্নেয় শিলা। পড়তে গেলে এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে জানতে হবে। আগ্নেয়গিরির থেকে উদ্ভূত অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের ম্যাগমা যখন ভূপৃষ্ঠে লাভা রূপে এবং ভূ অভ্যন্তরে ম্যাগমা রূপে সঞ্চিত হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে বলা হয় কি আগ্নেয় শিলা। এর উদাহরণ হচ্ছে গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা ইত্যাদি। এগুলো হচ্ছে এর উদাহরণ। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব কঠিন হয়। আগ্নেয় শিলা সহজে ভাঙে না। আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম থাকতে পারে না। এই শিলার কোনো স্তর দেখা যায় না। এই শিলার গ্রথন হচ্ছে স্ফটিকাকার যুক্ত। উদাহরণ হিসেবে তোমরা আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট শিলার ছবি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে। দেখো, এটা হচ্ছে গ্রানাইট শিলার ছবি। নেক্সট হচ্ছে এই শিলাটা তৈরি হয় কিভাবে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো ম্যাগমা চেম্বার লেখা আছে। তার ওপরে এই ম্যাগমা চেম্বার থেকে কালো রঙের দুটো অংশ ঠিক আগ্নেয়গিরির মুখ থেকে উদগীরণ করছে ম্যাগমা, এবং সেই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ওপরে আসছে তখন তা লাভারূপে প্রবাহিত হচ্ছে। ঠান্ডা হয়ে গিয়ে আগ্নেয় শিলার একটি ভাগ নিঃসারী শিলা উৎপন্ন করছে। ঠিক ভূপৃষ্ঠের নিচের অংশটায় দেখো, যেখানে আগ্নেয় শিলা লাভা জমাট বেঁধেছে, ঠিক নিচের অংশটা, এইটাকে বলা হচ্ছে কি উপপাতালিক শিলা। আর খুব অভ্যন্তরে ফাটলের মধ্যে যেখানে আগ্নেয় ম্যাগমা জমা হয়ে শিলা গঠন করেছে তাকে বলা হচ্ছে পাতালিক শিলা। তাহলে এইভাবে সাধারণত আগ্নেয় শিলা তৈরি হয়।
নির্মাণ কার্য, বিভিন্ন নির্মাণ কার্য, খনিজ সংগ্রহ, মন্দির ও সৌধ নির্মাণ, এইসবের ক্ষেত্রে কিন্তু আগ্নেয় শিলা ব্যবহার রয়েছে। এগুলোর ক্ষেত্রে আগ্নেয় শিলার ব্যবহার রয়েছে। নেক্সট আসছি পাললিক শিলা। ছবিতে দেখো, নদী, বায়ু, হিমবাহ দ্বারা বাহিত পদার্থসমূহ সমুদ্রে সঞ্চয়। অর্থাৎ এই যে বহিস্থ শক্তি, প্রাকৃতিক বহিস্থ শক্তিগুলোর প্রভাবে প্রচুর পরিমাণে কাঁকড়, নুড়ি, বালি, পলি প্রভৃতি এসে দীর্ঘদিন ধরে সমুদ্রের অভ্যন্তরভাগে তলদেশে সঞ্চিত হয়ে দীর্ঘদিন সঞ্চয়নের ফলে ভূ-অভ্যন্তরীণ তাপে এবং ভূপৃষ্ঠীয় চাপে যে শিলা গঠন করে তাকে বলা হয় কি পাললিক শিলা। সমুদ্র অভ্যন্তরভাগে এই শিলা সাধারণত তৈরি হয়ে থাকে এবং পলিস্তর ধীরে ধীরে সৃষ্টি হয় এবং পাললিক শিলা গঠন করে। এইভাবেই সাধারণত সেডিমেন্টারি রক বা পাললিক শিলা তৈরি হয়। বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এর বৈশিষ্ট্য দেখো, এটি স্তরে স্তরে সঞ্চিত হয়। যে ছবিটাতে দেখতে পাচ্ছ প্রত্যেকে, একটা হচ্ছে সাদা রঙের স্তর, তারপরে একটু লালচে স্তর, আবার সাদা, আবার লালচে, আবার সাদা, আবার লালচে, অর্থাৎ স্তরগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ছবিটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এই শিলাটা একটু নরম প্রকৃতির হয়, সহজে ভেঙে যায়। এই শিলায় জীবাশ্ম দেখা যায়। এই হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। এর ব্যবহার কি? এই পাললিক শিলায় প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, জীবাশ্ম জ্বালানির সন্ধান পাওয়া যায়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এছাড়া ইস্পাত, সিমেন্ট শিল্পে এটা ব্যবহার করা হয়। মাটির মৃৎশিল্পে, মাটির বিভিন্ন মূর্তি টুর্তি তৈরি করতে আমরা পাললিক শিলাকে ব্যবহার করে থাকি। ঘরবাড়ি তৈরিতে বেলে পাথর, কাদা পাথর ব্যবহৃত হয়। ভৌম জলের সঞ্চয়, পাললিক শিলায় ভৌম জল অধিক পরিমাণে সঞ্চিত হয়। এইভাবে কিন্তু আমরা পাললিক শিলা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে দেখো, পাললিক শিলায় জীবদেহের ছাপ দেখা যাওয়ার কারণ। না, জীবদেহের ছাপ দেখা যায় কেন? না, পাললিক শিলা তো দীর্ঘদিন ধরে সমুদ্র অভ্যন্তরভাগে সঞ্চিত হয়। এর ফলে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীরা ওই পলস্তরের মধ্যে থেকে যায়। এর ফলে কি হয়? এর ফলে দীর্ঘদিন থেকে যাওয়ার ফলে তাদের একটা গঠন অটোমেটিক্যালি পলিস্তরের মধ্যে তৈরি হয়, যেটাকে আমরা বলছি কি জীবাশ্ম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমরা আগে পড়ে এসেছি হিমালয় পর্বতমালা কি হয়েছিল, আঙ্গারাল্যান্ড এবং গন্ডওয়ানাল্যান্ড যখন পরস্পর কাছে এগিয়ে এসেছিল তখন মধ্যবর্তী পলিরাশির কুঞ্চনের ফলে সৃষ্টি হয়েছিল। তাহলে এটা পাললিক শিলায় গঠিত। এখানে প্রচুর পরিমাণে কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এরপরে আসছি দেখো, রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক কাকে বলা হচ্ছে? না, কোনো সময় প্রবল ভূ আন্দোলনের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শের কারণে আগ্নেয় পাললিক শিলা আগের কঠিন অবস্থার থেকে আরও বেশি কঠিন হয়ে ওঠে। এর ফলে প্রাথমিক শিলার রং, কাঠিন্য, খনিজের গঠন প্রভৃতির পরিবর্তন ঘটে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক প্রকার শিলা তৈরি হয়। এই নতুন ধর্মবিশিষ্ট শিলাটিকে বলা হয় রূপান্তরিত শিলা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চুনা পাথর থেকে মার্বেল পাথর, গ্রানাইট থেকে নিস শিলা। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, গলিত শিলা কথাটা নিচে লেখা আছে, এবং গলিত শিলা মানে ম্যাগমা, এবং ভূপৃষ্ঠে রয়েছে তার উপরে স্থিত শিলাস্তরের একটা চাপ রয়েছে। তাহলে ম্যাগমার উপরে স্থিত শিলাস্তরের চাপ রয়েছে। আর গলিত শিলা মানে যেখানে ম্যাগমা সেটা তো খুব গরম, তার একটা তাপ রয়েছে, তার যথেষ্ট তাপ। সে তাপটা কী করছে, চাইছে ভূপৃষ্ঠের ওপর দিকে এগিয়ে আসতে। ওই জন্য দেখো মার্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী দেওয়া আছে। মার্কগুলো গলিত শিলা থেকে ওপরের দিকে মার্কগুলো কিন্তু ঊর্ধ্বমুখী দেওয়া আছে, আর উপরিস্থিত শিলাস্তরের চাপটা কিন্তু নিম্নমুখী
দেওয়া আছে। তাহলে এই যে মাঝের যে অবস্থাটা, এখানে কি হচ্ছে, তাপের প্রচণ্ড চাপের ফলে ওখানে যে শিলার স্থিতিটা ঘটছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। এখানে যে প্লাস চিহ্ন দেওয়া আছে যে অংশটা, এই অংশটাই যে শিলাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে রূপান্তরিত শিলা। এইভাবেই সাধারণত রূপান্তরিত শিলা তৈরি হচ্ছে। এর বৈশিষ্ট্য কি? এটা আগ্নেয় এবং পাললিক শিলার পরবর্তী পর্যায়ে তৈরি হয়। সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট, সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, এতে স্তরায়ন দেখা যায় না, কারণ এটা ভূপৃষ্ঠের তাপ এবং চাপের সৃষ্টি হয় বলে। এই শিলাতে জীবাশ্ম কিন্তু দেখা যায় না, কারণ প্রচণ্ড তাপে তা নষ্ট হয়ে যায়। এর কি গুরুত্ব রয়েছে? এটির থেকে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়, লোহা, তামা, সোনা, রূপো, অভ্র, ম্যাঙ্গানিজ খনিজ পাওয়া যায়। এই শিলা বিভিন্ন কাজে লাগে। স্লেট পাথর লেখার কাজে লাগে, ঘরের মেঝে তৈরি করতে মার্বেল পাথর লাগে, ছাদে ব্যবহার করা হয়, স্মৃতিসৌধ নির্মাণে মার্বেল পেপার লাগে, মার্বেল কাগজ লাগে, পেপার নয়, মার্বেল শিলা, মার্বেল রক যেটা, সেটা লাগে, এবং সেতু বাঁধ তৈরিতেও কিন্তু শিলা সেতু বাঁধ তৈরিতে ব্যবহার করা হয়। সুতরাং এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার ব্যবহার বা গুরুত্ব। আমরা এবার একটা সম্পূর্ণ নতুন বিষয় পড়ব, সেটা হচ্ছে মানুষের জীবনে শিলার কি গুরুত্ব রয়েছে। দেখো, আমরা প্রত্যেকে পড়ে এসেছি পাহাড়ের গুরুত্ব, মালভূমির গুরুত্ব, সমভূমির গুরুত্ব, আবার নদীর গুরুত্ব। তো এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানব জীবনে শিলার গুরুত্ব। দেখো, শিলা কিন্তু প্রথমত কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে, এর অন্যতম উৎস। দ্বিতীয়ত, আগ্নেয় শিলা থেকে সোনা, রূপো, তামা মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। আবার রূপান্তরিত শিলা গ্রানাইট থেকে রূপান্তরিত শিলা চুনাপাথর থেকে সিমেন্ট, ইস্পাত শিল্প ব্যবহার হচ্ছে। ঘরবাড়ি নির্মাণে বেলে পাথর, কাদা পাথর, মার্বেল পাথর ব্যবহার হয়, এবং রাস্তাঘাট নির্মাণে গ্রানাইট, ব্যাসাল্ট ইত্যাদি শিলা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে কি মানব জীবনে শিলার গুরুত্ব। এগুলো প্রত্যক্ষ। আর পরোক্ষ কি? একটা শিলা থেকে, অর্থাৎ ধরো গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি, ব্যাসাল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি। তো এগুলো হচ্ছে পরোক্ষ গুরুত্ব। তাহলে এই হচ্ছে মানব জীবনে শিলার প্রভাব। নেক্সট যে ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিলাচক্র। দেখো, একটা ছবি এখানে দেখতে পাচ্ছ। ছবিতে কি লেখা আছে? প্রথমে লেখা আছে আগ্নেয় শিলা, তাই তো? ছবিতে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা আবহবিকার ক্ষয়কার্যের ফলে পলিতে পরিণত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং আবহবিকার বিষয়টা কি তোমাদের তো জানা নেই। আবহবিকার বিষয়টা একটু বলি, যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, জলীয় বাষ্প, বৃষ্টিপাত প্রভৃতির প্রভাবে একই স্থানে থেকে শিলারাশির ভেঙে যাওয়াকে বলা হচ্ছে আবহবিকার বা ওয়েদারিং। এবং এই ওয়েদার্ড মেটেরিয়ালগুলো বা আবহবিকৃত বস্তুকণা যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে তখন তাকে বলছে ক্ষয়ীভবন। সুতরাং আগে শিলাতে আবহবিকার ঘটবে, তারপরে ক্ষয়ীভবন হবে। এর ফলে যে পলিরাশি, সেই পলিরাশি কি হচ্ছে? স্থানান্তরিত হয়ে অন্য স্থানে চলে যাচ্ছে। আবার দেখো, অপরদিকে আমি যদি দেখি, নিচে দেখো পাললিক শিলার কথা লেখা আছে। পাললিক শিলাও কিন্তু আবহবিকার ক্ষয়ীভবন প্রক্রিয়ার ফলে পলিতে পরিণত হচ্ছে। আবার এই ক্ষয়ীভূত পলি যদি দীর্ঘদিন ধরে সঞ্চিত হয় তাহলে কিন্তু কি তৈরি হতে পারে? সংঘবদ্ধ জমাটকরণের ফলে পাললিক শিলা তৈরি হতে পারে। তাই দেখো, ঠিক অ্যারোটা আবার পাললিক শিলার দিকে দেওয়া আছে। এরপরে এই পাললিক শিলা আবার, এরপরে দেখো রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলাও কিন্তু তাপের আবহবিকার ক্ষয়ীভবন প্রক্রিয়ায় পলিতে পরিণত হয়, এবং সেই পলি কিন্তু আবার পাললিক শিলাতে পরিণত হয়, এবং তা আবার তাপে চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়। কেমন?
এরপরে দেখো আবার রূপান্তরিত শিলা থেকে, যেখানে লেখা আছে ম্যাগমা, এই রূপান্তরিত শিলা যখন পৃথিবীর অভ্যন্তরভাগে প্রবেশ করে তখন সেটা পুনরায় গলন ঘটে, ম্যাগমায় পরিণত হয় এবং সেই ম্যাগমা শীতলীকরণ হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। অপরপক্ষে দেখো আগ্নেয় শিলাও যদি গলে তাহলে কিন্তু ম্যাগমাতে পরিণত হয়। আবার আগ্নেয় শিলা অপরপক্ষে দেখো তাপ এবং চাপের ফলে রূপান্তরিত শিলায় পরিণত হয়। অর্থাৎ একদম সহজভাবে যদি বলি তাহলে আগ্নেয় শিলা থেকে ভেঙে গিয়ে পাললিক শিলা, পাললিক শিলা ভেঙে গিয়ে হচ্ছে তাপ এবং চাপের প্রভাবে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা পুনরায় ম্যাগমাজাতকরণ, আবার ম্যাগমার পুনরায় আগ্নেয় শিলায় পরিণতিকরণ। এই পুরো যে চক্রাকার প্রসেস বা আবর্তন প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে শিলাচক্র বা রক সাইকেল। এখানে তোমাদের পার্থক্য দিয়েছি, তোমরা ভালো করে পড়বে এগুলো। এরপরে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটার পিডিএফ আজ সকালে আমি পাঠিয়েছি। এই যে অংশটা আলোচনা করলাম ওটা কিন্তু আমি আগে পাঠিয়েছি, তোমরা পড়েছো জিনিসটা। বোঝার সুবিধার জন্য আমি খুব ভালোভাবে আজকে বলছি ব্যাপারটা। আর আজকে যেটা পাঠিয়েছি সেই পাঠানোটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ শিলা থেকে মাটি সৃষ্টি কিভাবে হয় না প্রাকৃতিক শক্তির প্রভাবে, অর্থাৎ বহু বছর ধরে সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর স্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। দ্বিতীয়ত রেগোলিথ সৃষ্টি। এই শিলাচূর্ণ মূল শিলার ওপরে পড়ে থাকে, পরবর্তীকালে বৃষ্টির জলে সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পরিবাহিত সঞ্চিত হয়ে ভূমির ওপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ বা রেগোলিথ তৈরি করে, যাকে মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা বলা হয়। অর্থাৎ মাটির ওপরে অবিন্যস্ত অজৈব বস্তুগুলোকে বলা হচ্ছে, অজৈব জৈব বস্তুগুলোকে বলা হচ্ছে রেগোলিথ, তাই তো? শিথিল অবস্থায় পড়ে থাকে। মাটির সৃষ্টি না কালক্রমে বিভিন্ন জৈবিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রেগোলিথের শিথিল কোমল বস্তুগুলি বিশ্লিষ্ট এবং স্তরীভূত হয়ে মৃত্তিকা সৃষ্টি করে। এরপর হচ্ছে মাটির গঠনগত উপাদান। 3 প্রকার উপাদান মাটিতে লক্ষ্য করা যায়: কঠিন, তরল, গ্যাসীয়। দেখো কঠিন উপাদান 50% মধ্যে খনিজ উপাদানের পরিমাণ 45%, জৈব উপাদান 5%। এই জৈব উপাদানের মধ্যে যে 5%, এর মধ্যে 10% রয়েছে অণুজীব, 10% উদ্ভিদের পাতা শিকড়, 5% হচ্ছে জৈব উপাদান এবং উদ্ভিদ ও প্রাণীর পচা দেহ 80%। তরল উপাদানের মধ্যে জল থাকে 25%, গ্যাসীয় পদার্থ থাকে 25%। তাহলে এই হচ্ছে মাটির উপাদান। নেক্সট আলোচনা করব মাটির সৃষ্টির নিয়ন্ত্রক। একটা মাটির সৃষ্টি হতে গেলে কি কি উপাদান লাগবে, সেই উপাদানগুলোর ভিত্তিতে মাটির সৃষ্টি হবে না। প্রথম হচ্ছে শিলা। অবশ্যই শিলার উপর ভিত্তি করেই মাটিটা তৈরি হয়, কারণ তার উপরেই বহিস্থ শক্তিগুলো বিভিন্নভাবে কার্য চালিয়ে থাকে। জলবায়ু, অবশ্যই বৃষ্টিপাত, উষ্ণতা কোনো অঞ্চলের মাটির বিন্যাস কেমন হবে তাকে নিয়ন্ত্রণ করে। ভূপ্রকৃতি হচ্ছে যদি ভূমির ঢাল কম হয়, বৃষ্টিপাত যদি বেশি হয়, মাটির স্তর গভীর হয়, কিন্তু ভূমির ঢাল যদি বেশি হয় সেখানে মাটির স্তর ভালোভাবে তৈরি হতে পারে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইরোশন হতে পারে। ইরোশনের ফলে মাটির স্তরের থিকনেস তৈরি হবে না, সেই জন্য ভূপ্রকৃতি অন্যতম নিয়ন্ত্রক। আর রয়েছে জীবজগৎ এবং সময়। জীবজগতের মধ্যে পিঁপড়ে, কেঁচো, ইঁদুর, উইপোকা, সাপ, জীবাণু মাটির সৃষ্টিতে সাহায্য করে। এরা মাটিকে আলগা করে, যার ফলে মাটিতে জল বাতাস প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিকে পুষ্টি দেয়। কেঁচোর মলের দ্বারা মাটি নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয়। সময়, মাটির সৃষ্টি অত্যন্ত ধীর প্রক্রিয়া, খুব ধীরে ধীরে সময়ে হচ্ছে মাটির সৃষ্টি হয়।
এরপর হচ্ছে রেগোলিথ কী? রেগোলিথ হচ্ছে শিলা ও মাটির মধ্যবর্তী একটি অবস্থা। আদিশিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের ওপরে আলগাস ভূমিস্তর গঠন করে। মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি রেগোলিথ এটাকে বলা হয়। উপাদানের তারতম্য অনুযায়ী মাটির শ্রেণীবিভাগ করলে 3 ভাগে ভাগ করা হয়: বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। এটা তোমরা ছোটবেলায় পড়েছো, বিষয়টা তোমরা আরেকবার ভালো করে পড়বে। আমি আর ডিটেলসে বলছি না, কিন্তু তোমরা ভালোভাবে এটা পড়বে। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে কৃষিকাজ ছাড়া মাটির অন্যান্য ব্যবহার কী কী রয়েছে। কৃষিকাজে তো মাটি লাগেই, এছাড়া পলিমাটির আর কী কী ব্যবহার রয়েছে সেটা হচ্ছে বাসনপত্র মূর্তি তৈরি করতে মাটির ব্যবহার, আচ্ছা, বাড়ি তৈরি করতে মাটির ব্যবহার, শিল্পের কাঁচা মাল প্রস্তুত করতে বাড়ির মাটি লাগে, এঁটেল মাটি লাগে, সিমেন্ট শিল্প যেটা তাতে লাগে, বাড়ি ও ত্বকের সৌন্দর্য বাড়াতে মাটি ব্যবহার করা হয়, রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করা হয়, আলপনা আঁকতে খড়ি মাটি ব্যবহার করা হয়, মেঝেতে দেওয়ালে মাটিতে বিভিন্ন পাত্র তৈরি হয়, বাসন মূর্তি প্রভৃতি তৈরি হয়। সুতরাং এগুলো হচ্ছে মাটি ছাড়াও পলিমাটির ব্যবহার। এখানে যে বাড়ির কাজ আমি দিয়েছি 7টা, তার মধ্যে 3টে প্রশ্ন আগের দিন আমি পাঠিয়েছিলাম, এইটাই তোমাদের পাঠিয়েছিলাম এবং দাগ দেওয়া ছিল যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো, শিলা খনিজের পার্থক্য লেখো 5 নম্বরেরটা আর 7 নম্বরেরটা। কেন পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আজকে নতুনভাবে সংযোজিত হলো যেগুলো, সেগুলো হচ্ছে রেগোলিথ কী, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, পলিমাটির ব্যবহারগুলি লেখো, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটির মধ্যে পার্থক্য লেখো। এইগুলোর প্রত্যেকটাই তোমাদের উত্তর আমি করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। তোমরা খাতায় লিখে মুখস্থ করবে সুন্দর করে, তারপর না দেখে লিখবে, লিখে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।